হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা চার্লস ডিকিন্সের বিখ্যাত নোবেল এ টেল অফ টু সিটিজ এই নোবেলটি থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চিন নিয়ে আলোচনা করব। তো আজকের কোশ্চিনটা হচ্ছে ডিসকাস দ্য আন্ডারলাইন থিম অফ দ্য নোবেল এ টেল অফ টু সিটিজ, অর্থাৎ এ টেল অফ টু সিটিজ এই নোবেলটাতে অন্তর্নিহিত যে থিমগুলো রয়েছে এই থিমগুলো আলোচনা করো। তো গাইস, প্রত্যেকটা কোশ্চেন লেখার জন্য সর্বপ্রথম একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। তো ইন্ট্রোডাকশনটা আমরা এভাবে দেব যে থিম হচ্ছে ওই বিষয় যেটার দ্বারা কোনো বিষয় সম্পর্কে মূল ধারণা পাওয়া যায়। তো এ টেল অফ টু সিটিজ এই নোভেলটি লিখেছে চার্লস ডিকিন্স। চার্লস ডিকিন্সের লাইফ ডিউরেশন 1812 সাল থেকে 1870 সাল পর্যন্ত। গাইস, চার্লস ডিকিন্স এখানে মূলত কিছু আইডিয়াকে, অর্থাৎ গ্রুপ অফ কিছু আইডিয়াকে একত্রিত করেছে। একত্রিত করার মাধ্যমে ফিউটিলিটি এবং মিনিংলেসনেস অফ রিভলিউশন, অর্থাৎ এই যে বিপ্লবের অযৌক্তিকতা বা অনর্থকতা, এটাকে কিন্তু চার্লস ডিকিন্স এখানে সুন্দরভাবে এই থিমগুলোর মাধ্যমে ফুটিয়ে চলেছে। তো চলো এবার আমরা এই থিমগুলো জেনে নিই। তো এই নোভেলটার জন্য সর্বপ্রথমে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে থিমটা সেটা হচ্ছে রেজারেকশন। রেজারেকশন এই থিমের উপরে আমার একটা লেকচার আছে, তোমরা ওটা অবশ্যই দেখবে। তো রেজারেকশন এই থিমটার দ্বারা চার্লস ডিকিন্স দেখিয়েছেন যে এখানে মূলত কয়েকটা ক্যারেক্টারের রেজারেক্ট ঘটেছে, অর্থাৎ দ্য রেজারেকশন অফ দ্য ক্যারেক্টার, দ্য রেজারেকশন অফ দ্য হিউম্যানিটি, স্পিরিচুয়াল রেজারেকশন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল রেজারেকশন, অর্থাৎ এই সকল রেজারেকশন কিন্তু চার্লস ডিকেন্স এখানে দেখিয়েছে। তো গাইস, এই নোভেলটাতে আমরা দেখতে পাই যে কিছু ক্যারেক্টারের রেজারেক্ট ঘটে। সর্বপ্রথমে ডক্টর আলেকজান্ডার ম্যানেট। তো ডক্টর ম্যানেট দীর্ঘ 18 বছর বাস্তিল দুর্গে কয়েদি হিসেবে ছিল। তো গাইস, ডক্টর ম্যানেটকে যখন এই বাস্তিল দুর্গ থেকে বের করা হয় তখন ডক্টর ম্যানেট কিন্তু একদম সবকিছু ভুলে গিয়েছিল, তার অতীতটাকে ভুলে গিয়েছিল, কাউকে সে চিনতে পারছিল না। কিন্তু এইখানে আমরা দেখি যে তার মেয়ে লুসি, এই লুসির ভালোবাসার ফলে ডক্টর ম্যানেট কিন্তু আবার নর্মাল বা স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো এখানে আমরা দেখি যে ডক্টর ম্যানেটের কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি রেজারেকশন ঘটে। এরপরে যে রেজারেক্ট ক্যারেক্টার আসে সেটা হচ্ছে যে চার্লস ডার্নে। আমরা দেখি যে চার্লস ডার্নে একজন রয়্যাল ব্লাড পিপুল, অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে চার্লস ডার্নে এসেছে। তো চার্লস ডার্নে, অর্থাৎ এই যে ফ্রেঞ্চ রিভলিউশনের সময় ফ্রান্সের যে অ্যারিস্টোক্রেটিক পিপুল ছিল, এই পিপুলদের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যেটা ডার্নের কাছে ইরেলিভেন্ট মনে হতো, অযৌক্তিক মনে হতো, সেটা মেনে নিতে পারতো না। তো এই কারণেই ডার্নে প্যারিস থেকে লন্ডনে চলে আসে, অর্থাৎ সে তার টাইটেলটাকে ভুলে থাকার জন্য। সে যে ইভরমন টাইটেল, এই টাইটেলটা সে পছন্দ করে না। এই কারণে সে প্যারিস থেকে কিন্তু ইংল্যান্ডে চলে আসে, অর্থাৎ লন্ডনে চলে আসে এবং এখানে এসে সে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করে। তো এখানে সে টিউশনি করে তার লাইফ লিড করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার্লস ডার্নেরও কিন্তু রেজারেক্ট ঘটেছে। নেক্সট যে রেজারেক্ট ক্যারেক্টার সেটা হচ্ছে জেরি চ্যানচোর। জেরি চ্যানচোর কিন্তু প্রাথমিক পর্যায়ে কি করতো, এটা একটা মাইনর ক্যারেক্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো জেরি চ্যানচোর প্রথমে কিন্তু তার, অর্থাৎ কবর থেকে লাশ চুরি করে সায়েন্টিস্টদের কাছে বিক্রয় করত। কিন্তু জেরি চ্যানচোর যখন দেখে যে, অর্থাৎ এই যে রিভলিউশনের যে মিনিংলেসনেস, এটা যখন সে উপভোগ করে তখন সে কি করে, অর্থাৎ সে আর এই কাজটা করে না, এখান থেকে ফিরে আসে এবং এই রেভলিউশনকে ইগনোর করতে শুরু করে। গাইস, নেক্সট যে রেজারেক্ট ক্যারেক্টার সেটা হচ্ছে সিডনি কার্টন। সিডনি কার্টন কিন্তু প্রাথমিক পর্যায়ে একজন ডাঙ্কেড পার্সন ছিল, অর্থাৎ প্রচুর পরিমাণে সে ড্রিঙ্ক করত, অর্থাৎ মদ্যপান করত। কিন্তু যখন সে লুচি ম্যানেটকে দেখে তখন সে তার এই ব্যাড হ্যাবিটটা ছেড়ে দিয়ে স্বাভাবিক মানুষে পরিণত হওয়ার চেষ্টা করে এবং লুচির প্রেমে পড়ে যায়। এই নোভেলটার শেষে আমরা দেখি যে সিডনি কার্টন কিন্তু তার লাইফ ডার্নের জন্য স্যাক্রিফাইস করে দেয়, অর্থাৎ লুচির জন্য স্যাক্রিফাইস করে দেয়। আর তার লাইফটা স্যাক্রিফাইস করে সে জনতাকে বা হিউম্যানিটিকে একটা মেসেজ দিচ্ছে যে শান্তির জন্য স্যাক্রিফাইস এবং ভালোবাসা দরকার, রেভলিউশনের কোনো প্রয়োজন নেই। রেভলিউশন হচ্ছে মিনিংলেসনেস, অযৌক্তিক। বিপ্লবের ফলে কখনো শান্তি আসতে পারে না, শান্তি আসার একমাত্র উপায় হচ্ছে স্যাক্রিফাইস এবং লাভ। তো এইভাবে এই ক্যারেক্টারটারও কিন্তু রেজারেক্ট ঘটে। তো গাইস, এই নোভেলটাতে নেক্সট যে থিম আমরা দেখতে পাই সেটা হচ্ছে ক্লাস স্ট্রাগল, অর্থাৎ শ্রেণী ডিস্টিংশন, শ্রেণী বৈষম্য।
তো গাইস, আমরা ফ্রান্সে কিন্তু দুই শ্রেণীর লোক দেখতে পাই। একটা হচ্ছে অ্যারিস্টোক্রেটিক পিপুল এবং একটা হচ্ছে কমন পিপুল। এই দুই ভাগে কিন্তু ফ্রান্স বিভক্ত হয়ে গেছিল। ফ্রান্সে যারা মনার্কিকে সমর্থন করত, অর্থাৎ রাজতন্ত্রকে সমর্থন করত, তাদেরকে ফ্রান্স সরকার প্যাট্রিয়ট বলে ঘোষণা করেছিল। এবং যারা এই মনার্কিকে সমর্থন করেনি বা মনার্কির উপরে কণ্ঠ তুলেছে, তাদেরকে দেশদ্রোহী বলে অভিহিত করেছিল। অর্থাৎ এখানে এই যে ধনী গরিব, এই ধনী গরিবের বৈষম্যটা কিন্তু এখানে ফুটে ওঠে। অর্থাৎ ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রাম কিন্তু এখানে নোভেলিস্ট সুন্দরভাবে দেখিয়েছে। এই শ্রেণী সংগ্রামকে যদি আমরা আরো সুন্দরভাবে বুঝতে চাই, তাহলে আমাদেরকে ফ্রেঞ্চ রিভলিউশনের মোটোর দিকে তাকাতে হবে। ফ্রেঞ্চ রিভলিউশনের মোটো কি ছিল? লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। এই স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, অর্থাৎ তখন এমন একটা পরিবেশ বিরাজ করত যে সেখানে কোনো স্বাধীনতা ছিল না, সেখানে কোনো ভ্রাতৃত্ব ছিল না, সেখানে কোনো সমতা ছিল না। অর্থাৎ এই যে একটা বৈষম্য, ফ্রান্সে কিন্তু এই বৈষম্যগুলো বিরাজ করত। আর এই বৈষম্যগুলো দূর করার জন্যই কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশনটা ঘটেছিল। ওকে, তাহলে আমরা এখান থেকে ক্লাস স্ট্রাগল এই থিমটাকে প্রুভ করতে পারছি। তো এই নোভেলটাতে নেক্সট যে থিম রয়েছে সেটা হচ্ছে ফেট, ভাগ্য যদিও ঈশ্বরিক বিষয়, কিন্তু এখানে ভাগ্যটাকে তুলে ধরা হয়েছে। তো বেসিক্যালি এখানে ডক্টর ম্যানেট এবং চার্লস ডার্নের ভাগ্যটাকে ফোকাস করা হয়েছে, ভাগ্যটাকে তুলে ধরা হয়েছে। ভাগ্যের বিড়ম্বনার কারণে কিন্তু ডক্টর ম্যানেট কি করে? দীর্ঘ 18 বছর বাস্তিল দুর্গে কয়েদ খাটে, এবং ভাগ্যের বিড়ম্বনার কারণে কিন্তু চার্লস ডার্নেকে ডেথ সেন্টেন্স শোনানো হয়। তো এখানে আরো একটি বিষয় হচ্ছে, এই ভাগ্যের কারণেই কিন্তু ডক্টর ম্যানেট তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, অর্থাৎ রিকল টু লাইফ, অর্থাৎ অবনতি থেকে উন্নতির দিকে আসে, স্বাভাবিক অবস্থাতে কিন্তু ফিরে আসে। যাই হোক, এখানে ভাগ্যটাকে থিম হিসেবে দেখানো হয়েছে। নেক্সট যে থিমটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি মোস্ট ইম্পর্টেন্ট একটা থিম। ফ্যামিলি ছাড়া কোনো মানুষকে কিন্তু আমরা কল্পনা করতে পারি না। অর্থাৎ ফ্যামিলিতে যে সুখ শান্তি রয়েছে এটা কিন্তু কোথাও কেউ পাবে না। তো এই নোভেলটাতে চার্লস ডিকেন্স দেখেছে ফ্যামিলির কি গুরুত্ব। ডক্টর ম্যানেট যখন বাস্তিল দুর্গ থেকে মুক্তি পায়, তখন সে তার ফ্যামিলির কাছে ফিরে আসে, এবং ফ্যামিলির কাছে ফিরে আসার কারণেই কিন্তু সে তার স্বাভাবিক জীবনটা ফিরে পায়। অর্থাৎ সে আবার সব কিছু মনে করতে পারে। মোটের উপরে তারা কিন্তু একটা হ্যাপি পরিবেশ পায়। ওকে, তো গাইস, এইভাবে ফ্যামিলি এই থিমটাকে কিন্তু এই নোভেলটাতে দেখানো হয়েছে। এরপরে নেক্সট যে থিম আসে সেটা হচ্ছে ইনজাস্টিস, অবিচার। তো ইনজাস্টিস এটা কিন্তু আমরা ডক্টর ম্যানেট এবং সিডনি কার্টন এই দুটা ক্যারেক্টারের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ পেয়ে যায়। তো এই অবিচারের কারণে ডক্টর ম্যানেটকে দীর্ঘ 18 বছর বাস্তিল দুর্গে কয়েদ খাটতে হয়। আর অবিচারের কারণেই কিন্তু ডক্টর ম্যানেটের জামাতা চার্লস ডার্নিকেও ডেথ সেন্টেন্স শোনানো হয়। যদিও চার্লস ডার্নিকে সিডনি কার্টন তার জীবনের বিনিময়ে বাঁচিয়ে দেয়। তো এখানে আমরা দেখি যে ইনজাস্টিস অর্থাৎ অবিচার এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট থিম। নেক্সট যে থিম আসে সেটা হচ্ছে ডুয়ালিটি, অর্থাৎ দ্বৈত পরিচয়। তো এখানে চার্লস ডিকেন্স ডুয়ালিটি এই থিমটাকে তুলে ধরেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে চার্লস ডার্নি এবং সিডনি কার্টন এদের চেহারা কিন্তু হুবহু মিল, একই ধরনের দেখতে, একই রকমের দেখতে, যদিও এখানে তাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বিশাল পার্থক্য। এখানে আমরা দেখি যে চার্লস ডার্নে একজন রয়্যাল ব্লাড পিপুল অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক পিপুল, কিন্তু সিডনি কার্টন সে একটা দরিদ্র অর্থাৎ কমন ক্লাস পিপুল। সে জন্মের পরে তার মা বাবাকে হারায়, সে সাধারণভাবে জীবনযাপন করে। এই যে একটা পার্থক্য, এই পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই। তো মূলত এখানে এই দুইটা চেহারার মিল থাকার মাধ্যম দিয়ে ডুয়ালিটি এই থিমটাকে কিন্তু চার্লস ডিকেন্স দেখিয়েছে। তো গাইস, এই নোভেলটাতে আরো কিছু থিম রয়েছে, যেমন রিভার্সাল ভার্সেস ইনভার্সন। তো এই থিমটাকে কিভাবে দেখিয়েছেন, আমরা যদি একটা প্রভাবের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো। যেমন মানি মেক্স মানি, অর্থাৎ টাকা টাকা সৃষ্টি করে। সেম এভাবেই ইভিল রিটার্নস ইভিল, অর্থাৎ খারাপ কাজ খারাপ কাজই সৃষ্টি করে। তো আমরা কি দেখি যে ফ্রান্সের অ্যারিস্টোক্রেটিক পিপুলরা কমন পিপুলদের উপরে অত্যাচার করত, নির্যাতন করত, নিপীড়ন চালাতো। কিন্তু এই যে কমন পিপুলরা যখন ক্ষমতায় আসে তখন তারা কি করলো? তারা কিন্তু তাদের চেয়ে বেশি স্পিডে এই অ্যারিস্টোক্রেটিক পিপুলদেরকে জবাই করতে শুরু করলো।
গিলোটিনের মাধ্যমে অ্যারিস্টোক্রেটিক পিপুলদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে বের করে জবাই করতে শুরু করলো, হত্যা করতে শুরু করলো। তাহলে কি হচ্ছে যে ইভিলস রিটার্নস ইভিলস, এইভাবে রিভার্সেল ভার্সেস ইনভার্সেল এই থিমটা কিন্তু ফুটে ওঠে। তো এই থিমগুলো যদি তোমরা আলোচনা করো তাহলে আশা করি এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। আর আমরা এই থিমগুলোর জন্য কোটেশন ইউজ করেছি। তোমরা যদি আমাদের নোটগুলো কালেক্ট করে পড়ো তাহলে এই কোটেশনগুলো কিন্তু তোমরা পাবে। আর তোমরা এই নোট আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে পড়ে আসতে পারো, অথবা আমাদেরকে কল করার মাধ্যমে তোমরা কালেক্ট করতে পারো। তো গাইস, আজ আর কথা বলবো না, আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করি তোমাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। ওকে।